রিডিং এর আইএলটিএস রিডিং এ কয়েকটা কঠিন প্রশ্নের মধ্যে সামারি প্যাসেজ গ্যাপ ফিল সামারি গ্যাপ ফিল বা প্যাসেজ গ্যাপ ফিলটা একটা। প্রথম কাজ হচ্ছে আমাদের আমরা যখন কোনো রিডিং সলভ করতে যাব আমাদের অ্যাটেনশনটা থাকবে সবসময় শিরোনাম বা হেডিং এর দিকে। আমাদের এখানে হেডিং কি দেওয়া আছে? হাইপার পলিগ্লটস। হাইপার দেওয়া আছে হাইপার, আর একটা হচ্ছে পলিগ্লটস। So you should be prepared in the exam hall that you will get some words that you do not know, but it doesn't mean that you will bog down. বসে থাকবো এরকম হবে না। You need to anticipate, অনুমান করতে হবে যে কি হতে পারে। তো আমরা হাইপার পলিগ্লটস পুরোটা না বুঝলেও কিছু কিছু শব্দ তো বুঝি, তাই না? হাইপার মানে কি? এক্সেস না, বেশি না? এক্সাইটেড বুঝে আমরা, লোকটা বেশি হাইপার বলি না? আচ্ছা, পলি মানে কি? পলি পলি মানে মাল্টি, বেশি, তাই না? বহু। গ্লট মানে কি? গ্লট এটা আমাদের গলার সাথে একটা সম্পৃক্ত, তাই না? হ্যাঁ, গ্লট, হ্যাঁ, গ্লটিস গলার সাথে সম্পৃক্ত না? তার মানে বহু গলা যার। বহু গলা কি হইতে পারে? নিশ্চয় বহু ভাষা যার, এরকম অতিরিক্ত ভাষার কোনো কিছুই হতে পারে। কিন্তু যখনই আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে গিয়ে এই ধরনের যে শব্দগুলো পাবো সেগুলো আমরা শিখে নিব। আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আইএলটিএস এ যেই ধরনের প্যাসেজগুলো আছে, যেই ধরনের পরীক্ষায় যে ধরনের প্যাসেজগুলো আসে সেগুলোর উপরেই চর্চা করতে হবে। মানে নিউজ পেপার ম্যাগাজিন পড়লে হবে না। আমাদের দেশের নিউজ পেপার ম্যাগাজিন গুলো যে সমস্ত নিউজগুলো কভার করে ওগুলো আইএলটিএস এ আসে না। তাহলে ওইদিকে সময় নষ্ট না করে আইএলটিএস এর বিভিন্ন যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো আছে, ক্যামব্রিজের আছে 12টা বই, লংম্যানের আছে, পিয়ারসনের আছে, ওই সমস্ত যে অথেন্টিক ম্যাটেরিয়াল গুলো দেয় এবং তাদের স্পেসিমেন ম্যাটেরিয়াল যেগুলো আছে ক্যামব্রিজ থেকে, এগুলো যারা প্র্যাকটিস করবে তাহলে তারা ওই কমন জিনিসটা পাবে। অনেক সময় দেখা যায় কি একই আইডিয়ার উপর, একই থিমের উপর অনেকগুলো প্যাসেজ অনেকবার আসছে। ডলফিন নিয়ে অনেকবার আসছে, ডাইনোসর নিয়ে অনেকবার আসছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রচুর আসছে, হ্যাঁ, সাইকোলজি নিয়ে, ঠিক আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে, এগুলো হচ্ছে কমন টপিক। তাহলে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে সমস্ত ভোকাবুলারি গুলো দরকার সেগুলো যদি আমরা না শিখি তাহলে লিসনিং বলি, রিডিং বলি, রাইটিং বলি কোনোটাতে ভালো করতে পারবো এটা আমরা আশা করতে পারি না। পলিগ্লট একটা ফর্মাল ওয়ার্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। এই ওয়ার্ডটা আমরা শিখে নেব। ফর্মাল হচ্ছে ওই শব্দ যেই শব্দ স্বদেশীরাও জানে না। বুঝাইতে পারছি আমি? আমরা এখানে সবাই বাঙালি কিন্তু আমরা সবাই বাংলা জানি না। কোন বাংলা? যেটা ফর্মাল বাংলা। হ্যাঁ, দিগম্বর শব্দের অর্থ জানা আছে? যারা দিগম্বর শব্দের অর্থ জানে না তারা কি বাঙালি না? না, এরা বাঙালি না, এদেরকে দিগম্বর করে রাস্তায় ছেড়ে দিতে হবে। দিগম্বর আমরা বুঝি না কিন্তু ন্যাংটা উলঙ্গ এটা বুঝি। তার মানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজটা আমরা জানি, ফর্মালটা আমরা জানি না। আমরা যেরকম বাংলাটা জানি না সেরকম ইংলিশে অনেক শব্দ আছে যেটা ইংলিশটা জানে না, কারণ তাদের ইউজ নেই। আবার এই জিনিসটা আসে কোথায়? রিডিং এবং রাইটিং এ।
রাইটিং এ ভালো স্কোর পেতে গেলে আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এবং রিডিং এ ভালো স্কোর পেতে গেলে আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ফর্মাল ওয়ার্ডস যেগুলো ব্যবহার হয় সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা বুঝবো না। একটা সহজ কথা বলি, ফুড, ফুড তো আমরা সবাই জানি তাই না? ফুডের ফর্মাল ইংলিশ কি? হ্যাঁ, কুইজিন মানে হচ্ছে রন্ধন শিল্প, দ্য ওয়ে ইউ কুক। ফুড যাহা খাওয়া যায় এটাকে বলে কমেস্টিবল। তো কয়জন জানে এই ওয়ার্ডটা? এডিবল। হ্যাঁ, এখন আমি আবার বলছি, যাদের যাদের অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিটা নাই সবাই নিজের মোবাইলে এটা ইনস্টল করে নিব। জিয়াকে বললে সে দেখিয়ে দিবে কিভাবে করতে হবে। নিজের ফোনের মধ্যে 2 জিবি যায় ডাটা লাগবে, 2 জিবি স্পেস লাগবে, 2 জিবি। তাহলে এখানে সব লিসনিং, প্রনাউন্সিয়েশন সবগুলো আছে। তো ডিকশনারিতে যখন আমরা একটা সার্চ দিব নিচে লেখা থাকবে ফর্মাল, সাথে সাথে একটা সেট করে রাখতে হবে, কারণ আমার আইএলটিএস রাইটিং এ এবং রিডিং এ আমার লাগবে। আমরা দেখা যায় লিসনিং বুঝি, স্পিকিং বুঝি, রিডিং এ ভালো স্কোর পাই না, রাইটিং এ ভালো স্কোর পাই না। কেন? কারণ ওইখানে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় সেই ল্যাঙ্গুয়েজটা ফর্মাল, যেটার সাথে আমরা পরিচিত। হাইপার পলিগ্লটস, পলিগ্লটস মানে বহুভাষাবিদ, যে অনেক ভাষা জানে। আমরা বলি বাইলিঙ্গুয়াল, আমরা কি বলি? বাইলিঙ্গুয়াল। দুইটা ভাষা যে জানে তাকে দোভাষীকে কি বলে? বাইলিঙ্গুয়াল অথবা পলিলিঙ্গুয়াল। হ্যাঁ, কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজ কি হবে? পলিগ্লটস। তাহলে বহুভাষাবিদ, a case of the brain, a case of the brain power or hard work। তারপর একটা প্রশ্ন, তাহলে লেখক বলছে বহু ভাষা জানাটা কি ব্রেনের ক্ষমতার কোনো বিষয়, মস্তিষ্কের ক্ষমতার কোনো বিষয়, নাকি পরিশ্রমের বিষয়? তার মানে একটা কন্ট্রোভার্সি, ঠিক আছে না? যে বহু ভাষা জানাটা আসলে কি মেধার বিষয় নাকি পরিশ্রমের বিষয়? ঠিক আছে না? ব্রেন পাওয়ারটা, মেধাটাকে এখানে ব্রেন পাওয়ার বোঝানো হচ্ছে। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের এই প্যাসেজটা হচ্ছে বহু ভাষা এটা কি মেধার বিষয় নাকি পরিশ্রমের বিষয়। বহু ভাষা জানাটা কি মেধার বিষয় নাকি পরিশ্রমের বিষয়, এই বিষয়টা নিয়েই এই প্যাসেজে আলোচনা হবে। তাহলে একটা ধারণা পেলাম না, আমাদের কনসেন্ট্রেশনটা কি হয়ে গেল? ফোকাসড হয়ে গেল। এতক্ষণ আমরা জানতাম না যে আমরা প্যাসেজ করতেছি, প্যাসেজে কি নিয়ে আলোচনা হবে কিছু জানি না, কিন্তু যে শিরোনামটা বললাম আমরা একটু বুঝতে পারলাম যে হ্যাঁ, এখানে মহাকাশ গবেষণা নিয়ে হবে না, এখানে চাষাবাদ নিয়ে আলোচনা হবে না, এখানে নারী শিক্ষা নিয়ে আলোচনা হবে না, এখানে হবে বহু ভাষা জানাটা কি মেধার বিষয় নাকি পরিশ্রমের বিষয়। ফোকাস হয়ে গেল না? এরপর পরীক্ষা হলে আমরা সময় নষ্ট করব না, সরাসরি চলে যাব কোথায়? কোশ্চেনে চলে যাব। কারণ আমাদের প্যাসেজের মূল্যটা হচ্ছে কিসের মাধ্যমে মূল্যায়ন করা হয়? প্রশ্ন কয়টা শুদ্ধ আনসার করতে পেরেছি। আচ্ছা, আমরা আনসার কখন করতে পারবো? যেমন আমি বললাম যে সাজিদকে জিজ্ঞেস করলাম যে আল্লুম কাল্লুম, তখন সাজিদ আমার দিকে ফেল চোখে তাকিয়ে আছে, তার মানে সে আমার প্রশ্ন বোঝে না, উত্তর কি দিবে। প্রশ্ন যদি আমরা না বুঝি উত্তর কখনো আমরা পাবো না, যতই বুঝি না কেন। প্যাসেজ যত ভালো বুঝি কোনো লাভ নেই যদি প্রশ্ন না বুঝি। এই জন্য it is wise to go to the question first and understand the question very well, and this is true in every module: listening, reading, writing and speaking. প্রশ্ন বুঝি নাই, যেমন একজনকে জিজ্ঞেস করলো যে what's the food like in your home country, এটাকে প্রশ্নটা ঘুরিয়ে বললো এভাবে, what's the food like where you come from? তার আনসার বললো I come from China. where you come from আসলে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কি what is the food like। তাকে আবার জিজ্ঞেস করলো what is the costume like where you come from? সে বললো I come from China, কারণ সে তো বারবার শুনে কোনটা, where you come from। কথা বুঝাইতে পারছি? তাহলে তাকে কি স্কোর দেওয়া যাবে? দেওয়া যাবে। তো প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে, এই জন্য আমরা সরাসরি চলে যাব প্রশ্ন। আর প্রশ্ন বুঝতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্নের ইনস্ট্রাকশনটা বোঝা। তো এখানে প্রশ্নের ইনস্ট্রাকশন আমরা কিভাবে দেখব? সবার আগে এই জায়গায় কোয়েশ্চেন থেকে শুরু হবে, আনসারে শেষ হবে।
এই জায়গাটাকে আমরা বলি ইনস্ট্রাকশন। লিসনিং এর ক্ষেত্রে এবং রিডিং এর ক্ষেত্রে কি দিয়ে শুরু হবে? কোয়েশ্চেন দিয়ে শুরু হবে, আর কি দিয়ে শেষ হবে? আনসার দিয়ে শেষ হবে। এই এই অংশটুকুকে আমরা বলি ইনস্ট্রাকশন। তো প্রথম ফার্স্টেই দেওয়া আছে কত? 12 থেকে 18, তার মানে কত? লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস 1, তার মানে 6 + 1 = কত? 7। কয়টা প্রশ্ন আছে? 7টা। তাহলে মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে যে আমাকে প্যাসেজ থেকে এই 7টা তথ্য বের করতে হবে। প্যাসেজে ওয়ার্ড হয়তো 1200টা, কিন্তু আমার লাগবে কয়টা? 7টা। আগে মেন্টালি আমি প্রিপেয়ার হয়ে গেলাম। তারপর দেওয়া আছে সেকেন্ড সামারি কমপ্লিশন। তখন আমি আরো প্রিপেয়ার হয়ে গেলাম, আমি 7টা যে বের করব সেই 7টা কোন ধরনের? সামারি টাইপের। সামারি টাইপের মানে ওরা কথা অনেক লম্বা বলবে, আমাকে সেটা সংক্ষিপ্ত করে নিতে হবে, মূল কথা আসল কথাটা বের করতে হবে। তার মানে আমাকে পারপাস বুঝতে হবে, স্ট্রাকচার বুঝতে হবে, মানে প্যাসেজের উদ্দেশ্য কি এবং প্যাসেজের গঠনটা কিরকম, এই জিনিসটা বুঝতে হবে। নাহলে আমি আনসারটা করতে পারবো না, কারণ এটা পুরো প্যাসেজের উপর না, পুরো প্যাসেজকে সারসংক্ষেপ করে 7টা তথ্য আমাকে বের করতে হবে। কমপ্লিট দি সামারি, চুজ, এটা ভেরি ইম্পর্টেন্ট, চুজ নো মোর দেন 2 words and or a number। এখানে আসলে 2 words এর ভুল টাইপ হয়েছে, মিসটাইপ হয়েছে, এটা 3 words হবে। কোন কোন পরীক্ষার আমার এখানে আমার বইতে এরা টাইপ করেছে, এটা ভুল আছে, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা নেই। পরীক্ষা যদি লিখে থাকে 1 word তাহলে 1 word লিখতে হবে, 2 word যদি থাকে তাহলে 2 word লিখতে হবে, 3 word লিখে থাকলে 3 word লিখতে হবে। বুঝাইতে পারছি ব্যাপারটা? 2 words এটা হবে না, এখানে হবে 3 words। তার মানে আমি যে প্রশ্নের আনসার গুলো দিব সেই আনসার গুলো 3 words এর বেশি কোনোভাবেই হতে পারবে না। যদি হয় আনসার কি হবে? ইনকারেক্ট। এটার জন্য কোনো মার্কস দেওয়া হবে না। তাহলে আমি ইনস্ট্রাকশন থেকে যে বিষয়টা পেলাম, আমি একটা মাইন্ডসেট পেয়ে গেছি। আমার মাইন্ডসেটটা হচ্ছে আমাকে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা বহু ভাষা জানাটা কি মেধার বিষয় নাকি পরিশ্রমের বিষয়? এই প্যাসেজ থেকে আমাকে 7টা তথ্য বের করতে হবে এবং 3 শব্দের মধ্যে, এটা আমরা জেনে গেলাম। এবার আমরা চলে যাব প্রশ্ন। নোটস, টেবল, ফ্লোচার্ট, ডায়াগ্রাম, সামারি। একটু নোট নেই। নোটস, টেবল, ফ্লোচার্ট, ডায়াগ্রাম, সামারি কমপ্লিশন। তাহলে কয়টা গেল? 1 2 3 4 5। এই 5টা ধরন, 5 জাতের প্রশ্ন যখন আসবে তখন একটা জিনিস মনে রাখতে হবে যে এই প্রশ্নের ধারাবাহিকতা 100% ফলো হবে না। ফলো হবে না বলাটা ঠিক হবে না, ফলো নাও হতে পারে। ফলো হবে এটার কোনো গ্যারান্টি নেই। 12 নম্বরের উত্তর যদি প্যারাগ্রাফ 1 এ পাওয়া যায়, 13 নম্বরের উত্তর প্যারাগ্রাফ 2 তে পাওয়া যাবে, এরকম কোনো গ্যারান্টি নেই। এমনও হতে পারে যে 13 নম্বরের উত্তর প্যারাগ্রাফ 1 আর 12 নম্বরের উত্তর প্যারাগ্রাফ 3। কথা বুঝাতে পেরেছি? এটা হচ্ছে কোয়েশ্চেন টাইপের উপর ডিপেন্ডেন্ট। এই জন্য কোয়েশ্চেন টাইপটা, এই ধরনের কোয়েশ্চেন যখন আমরা পাবো তখন আমরা পুরো প্রশ্নের একটা, মানে পুরো যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের একটা ধারণা নিয়ে নিব। কি করব? পুরো প্রশ্নের একটা ধারণা নিয়ে নিব। সামারি, এটা তো একটা প্যাসেজ, তাই না? আচ্ছা, আমি একটা ছবি আঁকার চেষ্টা করছি। আমি কি গরুর ছবি আঁকতে চেয়েছি নাকি ছাগলের ছবি আঁকতে চেয়েছি? হ্যাঁ, মানে কিসের ছবি? মানুষের। কেমনে বুঝলাম? নাক আছে, ঠোঁট আছে, কিন্তু চোখ তো নাই, কান তো নাই, চুল তো নাই, গলা তো নাই। না থাকলেও কিন্তু আমরা অনুমান করতে পেরেছি না? তাহলে এইখানে যে সামারিটা দেওয়া আছে সেই সামারিতে কয়টা জিনিস নাই? মাত্র 7টা জিনিস নাই। তাহলে অনুমান করতে পারি না কি বিষয় নিয়ে? এরকম একটা অনুমান করতে হবে যে কি বিষয় চাচ্ছে।
তো আমরা করি দেখি কি বলে। এখানে দেওয়া আছে একটা নাম এন, লেখক আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে প্রথমে কার সাথে, এন came from a family, এন কোত্থেকে এসছে, একটা পরিবার, which দ্বারা কাকে বোঝাচ্ছে, যেই পরিবারটা was partly of dash origin, origin মানে উৎস, উৎপত্তি, উৎস উৎপত্তি, যেটা আংশিক, যেই পরিবারটা আংশিকভাবে এসেছে কোন জায়গা থেকে, যেমন আমার পরিবার কোন জায়গা থেকে আসছে, আমেরিকা থেকে নাকি অস্ট্রেলিয়া থেকে না বাংলাদেশ থেকে, আমি বাঙালি, তাহলে আমার পরিবার কোথেকে আসবে, তাহলে তাদের এখানে এন যে পরিবার থেকে আসছে সেই পরিবারের উৎস কোথায়, কোন দেশ থেকে আসছে, নিশ্চয়ই একটা দেশের নাম হবে না, অরিজিন যেহেতু, ওটা কি, হোয়াট ইজ ইর অরিজিন বললে কি বলি আমরা, আম ফ্রম বাংলাদেশ, তাই না, তাহলে নিশ্চয়ই একটা দেশ হতে পারে, যে তার পরিবার কোন দেশি, আমাকে বের করতে হবে কি এন এর পরিবার কোন দেশি। The evidence of unusual linguistic ability, ability মানে যোগ্যতা, কিসের যোগ্যতা, ভাষাগত যোগ্যতা, তাহলে ভাষাগত যোগ্যতা বলতে আমরা কি বুঝি, একই ভাষায়, মায়ের ভাষায় কথা বলা নাকি অনেক ভাষায় কথা বলা, ভিন্ন ভাষায় কথা বলা, তার মানে পলিগ্লটস, পলিগ্লটস কথাটাকে এখানে কি করছেন, ঘুরিয়ে বলতেছে যে আনইউজুয়াল মানে কম না বেশি, কম হবে না বেশি হবে, অবশ্যই বেশি হবে, আনইউজুয়াল মানে অস্বাভাবিক, অস্বাভাবিক বলতে স্বাভাবিক মানুষ যা পারে সে তার চেয়ে বেশি পারে, তাহলে আমাদের সেন্সে কন্টেক্সচুয়ালি বুঝতে হবে এটা হচ্ছে বেশি, বেশি ভাষাগত যোগ্যতা বেশি হওয়ার প্রমাণটা, এভিডেন্স মানে কি প্রমাণ, প্রেপোজিশন থাকলে পেছন থেকে আসতে হবে, আসলে সাবজেক্ট হচ্ছে দি এভিডেন্স আর এটা হচ্ছে প্রেপোজিশন অফ ফ্রেজ, হ্যাঁ, তাহলে সাবজেক্ট হচ্ছে এভিডেন্স, ভার্ব হচ্ছে কেম, প্রমাণটা এসেছে, প্রমাণটা পাওয়া গেছে প্রত্যেকে, ফ্রম টু রিলেটিভস, এই উচ্চারণটা আমরা ভুল করি, আমরা বলি রিলেটিভ, এটা উচ্চারণ রি না রে, রিলেটিভ, এর উপরে স্ট্রেস করবে, একটু দাগ দিয়ে রাখি, স্পিকিং এ এটা ভুল করলে ভালো স্কোর পাওয়া যাবে না, ভালো বলেও ভালো স্কোর পাওয়া যাবে না, রিলেটিভ, আর একটু কমা দিয়ে রাখি, উপরে একটা দাগ দিয়ে রাখি, তাহলে পরবর্তী যখন পড়বো মাথায় এটা সেট হয়ে যাবে, যে মুখে আর কখনো ভুলে রিলেটিভ রিলেটিভ বলবো না, রিলেটিভই বের হবে। আর এখানে বি এর উপর দেখবে অ্যাবিলিটি, আমরা বলি এবিলিটি, এবিলিটি না অ্যাবিলিটি, তাহলে মানে অতিরিক্ত ভাষার যোগ্যতার প্রমাণটা পাওয়া গেছে কোত্থেকে, দুইজন আত্মীয়ের কাছ থেকে, এখন দুইজন বলা, টু বলছে না, টু বললে যে কোনো একটা ফিগার থাকলে আমরা এটাকে গোল্লা করে রাখবো, কারণ সংখ্যাটাকে আবার অন্য জায়গায় এটাকে ওরা ইউজ করতে পারে, যে কোনো সেটা প্যাসেজে হোক কোয়েশ্চেনে হোক, সংখ্যা পাইলেই আমরা সার্কেল করবো, তাহলে পরবর্তীতে আমরা যখন অন্য প্রশ্ন খুঁজবো দেখা গেছে আমি এই জাতের প্রশ্নগুলোতে আমার হয়তো সংখ্যাটা কাজে আসেনি, আরেক জায়গায় চাচ্ছে কতজন লোক, হ্যাঁ এই তথ্যটা দিয়েছে, প্রমাণটা দিয়েছে, তখন আমরা প্যাসেজ থেকে যখন আরেকবার দেখবো চোখে গোল্লাটা চোখে পড়বে, হ্যাঁ সংখ্যাটা, আমি তো জানি যে গোল্লাটা আসলে কি সংখ্যা, তাহলে চট করে আমি বের করতে পারবো, সংখ্যা বলতে যে টু এভাবে লিখবে তা না, টুটা এভাবেও লিখতে পারে আবার কথায়ও লিখতে পারে, যেভাবেই লিখুক পড়ার সময় যখন দেখি যে এটা সংখ্যা নিউমেরিক ভ্যালিউ, তখন সাথে সাথে আমরা সেটা সার্কেল করে ফেলবো, নিউমেরিক ভ্যালিউ বলতে এটা সময় হতে পারে, এটা ওয়েট হতে পারে, এটা মেজারমেন্ট হতে পারে, মানি হতে পারে, ডলার হতে পারে, সবকিছু। তাহলে দুইজনের প্রথম জনকে দ্য ফার্স্ট, প্রথম জনের নাম কি, দ্য ফার্স্ট ওয়াজ অ্যান্স, এন অ্যাপোস্ট্রফি এস, এন এর কেউ একজন, তাহলে প্রথম জন হচ্ছে এন এর কেউ একজন, এন এর বাবা মা দাদা এরকম কিছু একটা হতে পারে, এবং বলে দিয়েছে হু ওয়াজ সেড টু স্পিক, প্রথম জন মানে এন এর কোন আত্মীয়টা কতটা ভাষা জানতো, মাথায় সেট হইলো কয়টা প্রশ্ন, তিনটা প্রশ্ন খুব ভালো করে সেট করতে হবে এবং মুখস্থ করা যাবে না, নিজের মাতৃভাষায় বুঝে নিব,
আমার প্যাসেজে আমি খুঁজতে বেরোচ্ছি যে আসলে এন এর ফ্যামিলি কোন দেশি, এবং তাদের যে প্রমাণ পেয়েছে তারা অনেক ভাষা জানে, কোন দুইটা আত্মীয়, প্রথম যে আত্মীয় সে এন এর কি হয় এবং সে কয়টা ভাষা জানতো, ঠিক না? এরপর আসছে and witnessed the ability, witness মানে চোখে দেখেছে, এখানে ভার্ব হিসেবে আছে, নাউন হিসেবে হচ্ছে সাক্ষী, নাউন হিসেবে কি, আর ভার্ব এখানে ইডি লাগছে না, তার মানে এটা ভার্ব, ভার্ব হিসেবে উইটনেস মানে হচ্ছে দেখা, আই উইটনেস দ্য গেম, আমি খেলাটা দেখেছি, দেখা, তাহলে এন দেখেছে, দিস এবিলিটি এই যোগ্যতাটা এন দেখেছে ডিউরিং এ ট্যুর অফ মোর দেন দেশ, তাহলে নিশ্চয় কি হতে পারে, এন এই যোগ্যতাটা দেখেছে কখন, যখন সে ঘুরে বেড়াচ্ছিল, তাহলে মানুষ ঘুরে কোথায় বেড়ায়, ঘরের ভিতরে না ঘরের বাইরে, দেশ বিদেশে, তাহলে নিশ্চয়ই কয়টা দেশে ঘুরে বেড়ানোর সময় সে, কয়টা দেশে ঘুরে বেড়ানোর সময় সে এই যোগ্যতাটা দেখেছে, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে কোন দেশি পরিবার, দ্বিতীয় বের করতে হবে যে এন এর প্রথম রিলেটিভ তার কোন দিক দিয়ে তার সাথে রিলেশন, তারপর আমাদের দেখতে হবে যে সে এটা এই মানে এই অ্যাবিলিটিটা দেখেছে কখন, কয়টা দেশ ঘুরে বেড়ানোর সময়, তাহলে কয়টা প্রশ্ন মাথায় সেট হলো, 4টা। তাহলে এতক্ষণ যা বলা হচ্ছে এটা কাকে নিয়ে, তার ফার্স্ট রিলেটিভ নিয়ে। আমরা বলেছিলাম যে এভিডেন্স পাওয়া গেছে কয়জন থেকে, 2জন থেকে। The second relative-টাকে a young girl could count well in, কাউন্ট মানে গুনতে পারে, তার আরেকজন আত্মীয় কি করতে পারতো, গুনতে পারতো, এই গুনার সাথে কি ভাষার দক্ষতা আছে, যদি একই ভাষায় গুনতে পারে তাহলে ভাষার কোনো দক্ষতা নাই, আর যদি ভিন্ন ভাষায় গুনতে পারে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে, তাহলে বিভিন্ন ভাষায় গুনতে পারাটা হচ্ছে ভাষার একটা যোগ্যতা না, তাহলে ইন যেহেতু বলা আছে তাহলে নিশ্চয়ই কি হতে পারে, কয়টা ভাষায় সে গুনতে পারত, তাহলে ইয়ং গার্ল সম্পর্কে আমাদের লাগবে সে কয়টা ভাষায় গুনতে পারত। Research came to an end since Anne's family would not agree to, কিন্তু গবেষণা শেষ, came to an end মানে সমাপ্ত হওয়া, গবেষণা সমাপ্ত হয়ে গেছিল কেন, Anne's family would not agree to, কারণ অ্যান এর পরিবার রাজি হচ্ছিল না, কোন কাজে রাজি হচ্ছিল না, কোন একটা কাজে অ্যান এর এই পরিবার রাজি হচ্ছিল না। If true, যদি কথা সত্য হয়, Anne's story supports the idea that hyperpolyglottism, তাহলে এন এর কথা যদি সত্যি হয় তাহলে হাইপারপলিগ্লটিজম বিষয়টা কোন জিনিসটাকে সমর্থন করে, গবেষণা কিন্তু শেষ করতে পারেনি, তবে এন এর মুখের ভাষা যদি আমরা বিশ্বাস করি, এন এর মুখের কথা যদি আমরা বিশ্বাস করি, তবে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে হাইপারপলিগ্লটিজমের সাথে কোন একটা কিছু সম্পর্ক আছে। প্রশ্ন শেষ, আমরা 7টা প্রশ্ন মাথায় নিয়েছি। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, কোন দেশি পরিবার, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, এন এর কোন আত্মীয়, কয়টা ভাষা জানতো, তৃতীয়, চতুর্থ হচ্ছে কয়টা দেশ ঘুরে বেড়ার সময় সে দেখেছে, পঞ্চম হচ্ছে ওই ছোট মেয়েটি কয়টি ভাষায় গুনতে পারতো, হ্যাঁ, তাহলে 6th হচ্ছে কিসে রাজি হয়নি বলে রিসার্চ শেষ, আর হাইপারপলিগ্লটিজম কোন বিষয়টাকে সমর্থন করে। এখন আমরা যদিও 7টা প্রশ্ন করে ফেলেছি, একটা কনসেপ্ট মাথায় নিয়েছি, কিন্তু প্যাসেজ যখন আমরা সার্চ করতে যাব 2টাকে ফোকাস করব, একটা হচ্ছে কোন দেশি পরিবার, আরেকটা হচ্ছে যে তার আত্মীয় কে, প্রথম আত্মীয়টা কে। এবার আমরা প্যাসেজ পড়া শুরু করব, বুঝে বুঝে পড়ব।
তো ইনিশিয়ালি আমরা যখন পড়বো বোঝার ক্ষমতা, যারা বাংলা ভার্সন থেকে পড়ে আসছে তাদের রিডিং স্পিড অনেক স্লো, তো কিছুদিন প্র্যাকটিস করলে এটা উঠে যাবে। কিন্তু প্র্যাকটিস না করে কাকের মতো ঠোকরায় ঠোকরায় যারা করবে তারা 14 বছর পরে কোনো লাভ হবে না, স্কিল বাড়বে না। স্কিল বাড়বে যদি পরে বুঝে বুঝে পড়ি, আর না বুঝে পড়লে স্কিল কখনো বাড়বে না। এরকম 14-15 বার পরীক্ষা আইএলটিএস দিতে থাকবো কিন্তু আমার কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। এই জন্য চেষ্টা করবে, এবং এটা একটা রেকর্ড রাখবো। আমার একটা যে একটা রিপোর্ট আছে, এই রিপোর্টটা ফিল আউট করলে দেখা যাবে, আমরা অনেকেই দেখেছি যে যেই ছেলেটা প্রথম দিনে একটা পেসেজ করতে 1 ঘন্টা 45 মিনিট নিয়েছে, সেই ছেলেটা 20 মিনিটেই পেসেজটা শেষ করতে পারে যখন সে বইগুলো সবগুলো এক্সারসাইজ করে ফেলে। কিভাবে? না বুঝে নাকি বুঝে বুঝে? বুঝে। আর বুঝে বুঝে পড়লে এটা আমার ভোকাবুলারি ইনক্রিজ করবে, আমার ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি বাড়বে, আমার স্পিকিং এর জন্য লাভ, আমার রাইটিং এর জন্য লাভ। ইনিশিয়ালি মনে হচ্ছে যে ওয়েস্ট অফ টাইম, কিন্তু না, ইটস অ্যান ইনভেস্টমেন্ট। In 1996, Dick Hudson, a professor of linguistics at University College London, posted an email to at least start for language scientists asking if anyone knew who held the world record for the number of languages they could speak. এরকম সেন্টেন্স যখন আমরা দেখি তখন মাথা চক্কর দিয়ে উঠে যে কি বলতে চাচ্ছি, ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা বুঝতে পারে না, অর্থ বুঝতে পারে না। তখন কি করি? এটাকে আমরা অ্যাভয়েড করে পরের সেন্টেন্সে চলে যাই। তো আমরা একটু দেখি আসলে কিভাবে বুঝবো। এটা প্রেপোজিশন দিয়ে শুরু না, তাহলে এটা সাবজেক্ট হতে পারে না। তাহলে কি বুঝলাম? প্রেপোজিশন দিয়ে কোনো ওয়ার্ড শুরু হইলে সেটা সাবজেক্ট না, এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। একটা টাইমের কথা বলছি 1996, তারপর বলছে ডিক হাডসন, একটা নাম দেওয়া আছে, এরপর দেওয়া আছে কি কমা। তাহলে ডিক হাডসনটাকে a professor of linguistics, তাহলে ভাষা তত্ত্বের একজন প্রফেসর। আবার কোথায় সে? এট ইউনিভার্সিটি কলেজ লন্ডন। তাহলে এইটা একটা আমরা ব্র্যাকেটে দিলাম। তাহলে আমাদের সেন্টেন্সটা ছোট হয়ে গেল না? ডিক হাডসন পোস্টেড, সে কি করলো? পোস্ট করেছে an email, মানে একটা ইমেল পাঠিয়েছে কার কাছে? to a list search for language scientists, to a list search for language scientists, to a list মানে কি? তালিকা। তাহলে কয়জনকে পাঠিয়েছে? হ্যাঁ, অনেকজনকে। যেই তালিকা সার্চ ফর, যে তালিকায় কাজ দেয় কিসের? ল্যাঙ্গুয়েজ সায়েন্টিস্ট। হ্যাঁ, তাহলে ল্যাঙ্গুয়েজ সায়েন্টিস্ট ভাষা বিজ্ঞানীদের একটা তালিকার কাছে একটা ইমেল পাঠিয়েছে। কেন? আস্কিং, আস্ক মানে চাওয়া, চেয়ে, জানতে চেয়ে একটা ভাষা বিজ্ঞানীদের তালিকার কাছে ইমেল পাঠিয়েছে। কি জানতে চেয়ে? ইফ এনিওয়ান নিউ, তাদের কেউ জানে কিনা, হু হ্যাড দ্য ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস দে কুড স্পিক। হ্যাঁ, যে বিদেশি ভাষায় কথা বলার জন্য কে রেকর্ড সৃষ্টি করেছে তার নাম তাদের কেউ জানে কিনা সেটা জানতে চেয়ে এই ব্যক্তি একটা ইমেল পাঠিয়েছে। তাহলে শুরুতেই লেখকের ফোকাসটা কোন দিকে? যে কে সবচেয়ে বেশি ভাষা জানে সেটা জানতে চাওয়া। তাহলে আমরা আগে ছিলাম ক্লাসরুমে, এখন চলে গেছি কোথায়? ডিক হাডসনের প্রশ্ন। ডিক হাডসন আমাকে পরিচয় করিয়ে দিল কিসের সাথে? সে একটা ইমেল পাঠিয়েছে জানতে চেয়ে যে কে সবচাইতে বেশি ভাষা জানে। আবার কার কাছ থেকে জানতে চেয়ে? ছাত্রদের কাছ থেকে না, যারা ল্যাঙ্গুয়েজ সায়েন্টিস্ট, ভাষা বিজ্ঞানীদের কাছ থেকে জানতে চেয়েছে। তাহলে আমাদের মনে প্রশ্ন থাকে না? জানতে যেহেতু চেয়েছে তাহলে নিশ্চয়ই একটা কি আসবে? আনসার আসবে। তাহলে পরবর্তীতে আমরা আশা করবো আনসারটা কি? Replies listed the names of a well-known polyglots. গবেষণা রিপ্লাইস এর জবাবটাতে, লিস্টেড জবাবগুলোতে তালিকা পাওয়া গেছে কিসের? দ্য নেমস, নামের, তার নাম, অফ ওয়েল নোন মানে খুব সুপরিচিত,
polyglots বহু ভাষাবিদ such as Giuseppe Mezzofanti and 18th century Italian. তাহলে আমাদের শুরুতে লেখক বলছে লেখক আমাদের শুরুতে কি বলে দিচ্ছে যে তার যে কোয়েরি কে সবচেয়ে বেশি ভাষা জানে সে আনসার হিসেবে পেয়েছে দুইজনকে কাকে কাকে যে ইটালিয়ান 18th সেঞ্চুরি টাইমের একজন কিন্তু আমাদের এন এর কোনো তথ্য এখানে নেই তাই না তার মানে লেখক একটু টুইস্টিং করে আসবে মানে লেখক বলতে যাচ্ছে সোজা কথায় এটাকে যদি সারসংক্ষেপ করি লেখক যখন মানে এখানে ডিক হাডসন যখন জানতে চাচ্ছে কে বেশি ভাষা জানে এবং ভাষাবিজ্ঞানীদের মতেই সবচেয়ে বেশি ভাষা জানা হচ্ছে ইতালিয়ানের এই ব্যক্তিটা তার মানে এছাড়া অন্য কেউ জানে না এটাই সবচেয়ে সুপরিচিত এখন মোর নিয়ে কোন দিকে যে আমরা পরবর্তী প্যারাগ্রাফে দেখি দেন ইন 2003 চলে গেল কোথায় আগে ছিল কোন সালে এখন চলে গেছে 2003 Hudson received an unexpected reply অনেক তো রিপ্লাই পাওয়া গেছে যেখানে এর নাম আসছে কিন্তু একটা অপ্রত্যাশিত রিপ্লাই পাওয়া গেছে 2003 সালে to his email from someone who had belatedly come across his questions belatedly মানে late মানে পরে belatedly মানে পরে someone এমন একজনের কাছ থেকে এসেছে who had belatedly come across মানে সম্মুখীন হওয়া দেখতে পাওয়া his question তার মানে ডিক হাডসন যে প্রশ্ন করেছিল কোন সালে করেছিল 1996 এ প্রশ্ন করেছিল কিন্তু জবাবটা পাওয়া গেছে 2003 সালে কেন কারণ যিনি জবাব দিয়েছেন উনি প্রশ্নটাই দেখেছেন দেরিতে The writer and তার নাম পুরোপুরি বলেনি কি বলছে and described how his grandfather তাহলে আত্মীয়টাকে grandfather who was Sicilian কোন দেশি Sicilian and had never gone to school যে কোনদিন কোন স্কুলে যায়নি could learn languages with such remarkable ease ভাষা শিখতে পারতো কিভাবে such remarkable ease এটা হচ্ছে একটা আন্ডারলাইন করে এটা আমরা গোলা করে রাখি such remarkable ease খুব সহজে এটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা রাইটিং আমার with such খুব সহজে ইজিলি না বলে কি বলছে ইজিলি কথাটা না বলে বলছে who could learn language easily এটাকে ফর্মালি বলছে with such remarkable ease উল্লেখযোগ্যভাবে সহজভাবে শিখতে পারতেন that by the end of his life যে তার জীবনের শেষে গিয়ে he could speak 70 সে কয়টা ভাষায় কথা বলতে পারত and read and write 56 তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পেলাম আমাদের মাথায় যদি প্রশ্নটা না থাকতো আগে তাহলে আমরা কি করতাম পড়েই যেতাম হ্যাঁ এখানে আর থামতাম না কিন্তু আমরা আগে মাথায় গেঁথে রেখেছিলাম যে তার বাড়ি কই হ্যাঁ তার আত্মীয়টার নাম কি সে কয়টা ভাষা জানতো তাহলে আমরা প্রথমেই যে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল কোন দেশি সেটা আনসার কি হবে সিসিলিয়ান না যেটা প্যাসেজে দেওয়া আছে ওইটাই দিতে হবে প্যাসেজের বাইরে কোনোভাবেই দেওয়া যাবে না যদি না ওরা বক্স করে আলাদা দেয় from the find a word from the box below এখানে কোনো বক্স দেওয়া আছে না নাহলে প্যাসেজ যেভাবে দেওয়া আছে সেভাবে নি এখন আমি যদি চিন্তা করলাম না আমার কি বোকা পয়সা সিসিলিয়ান তো দেওয়া আছে আমি তো জায়গাটা চিনি এটা ইতালিতে আমাকে মনে একটা স্কোর বেশি দিবে আমি ইতালিয়ান দিই হ্যাঁ ওয়ার্ডের সিনোনিম সিমিলার এক্সপ্রেশন লিখলে কোনোভাবেই উত্তর হবে না এই জন্য অনেকের মানে দেখা যায় কি 35টা আনসার করছে তার মধ্যে 10টাই হচ্ছে এরকম ভুল তার মানে শুদ্ধ হয়েও ভুল তাহলে আমাদের আনসার কি হবে এটা লিখতে হবে ক্যাপিটাল লেখারে আমরা লিখব সিসিলিয়ান সবসময় আনসার যখন ট্রান্সফার করব সরাসরি আমরা আনসার শিটে ট্রান্সফার করব বইয়ে লিখব না হ্যাঁ এবং
এইখানে নাম্বার এটা দেখবো 12, ওইখানে আনসার শিটে দেখবো 12 12 12 ক্রস মার্ক করে ক্রস চেক করে তারপর আনসার গুলো ট্রান্সফার করবো, কারণ আনসার গুলো সিরিয়ালি আসবে না যেরকম আমাদের লিসনিং এ আসবে। ঠিক আছে? The evidence of unusual linguistic ability can form from two relatives. The first was Anne's কি হবে? Grandfather. ফাদার মাদারটা একটু স্পিকিং এ সাবধান থাকতে হবে। এখানে দেওয়া আছে গ্র্যান্ডফাদার, কিন্তু এক শব্দ লিখতে হবে, আলাদা করে লিখলে এটা কেটে দিবে। গ্র্যান্ড আলাদা, ফাদার আলাদা লিখলে কেটে দিবে। স্পিকিং এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফাদার উচ্চারণ কি হবে? টান দিতে হবে ফাদার। তো অনেকে এটার সাথে মিল রেখে পরেরটা বলে কি মাদা, ফাদা হবে কিন্তু মাদা হবে না, মাদা। ওটা হবে শর্ট মাদা, ফাদা মাদা। Who was said to speak dash languages? তাহলে এটা আনসার কি হবে? 70 languages. না, যেভাবে টেক্সটে আছে সেই টেক্সট বরাবর দিতে হবে। বি কেয়ারফুল, আমি বারবার বলছি, do not try to show your capacity of language. Just copy the text from the passage and put it, unless you need any necessary change for grammar. গ্রামারের জন্য কোনো চেঞ্জ যদি প্রয়োজন না হয়, যেভাবে আছে সেভাবেই বসাতে হবে। তাহলে এক ধাক্কায় আমরা 3টা প্রশ্নের আনসার পেয়ে গেছি। তো আনসার আমরা লিখতে যাব না, যখন লিখে ফেলবো প্যাসেজে যাওয়ার আগে, যেখানে খুব ভালো করে খেয়াল করতে হবে, প্যাসেজ থেকে আসার সময় এইভাবে একটা টিক মার্ক দিয়ে আসবো। এই যে আমি যেভাবে টিক মার্ক দিয়েছি, আসা কোথায়? প্যাসেজ থেকে প্যাসেজে, এবং প্রশ্নের মধ্যে একটা দূরত্ব থাকবে, একটা পৃষ্ঠ উল্টাতে হবে। তো আসার সময় কি করতে হবে? একটা টিক মার্ক দিয়ে আসতে হবে, নালে কি হবে? খেসারত দিতে হবে। খেসারত কি? মূল্যবান সময়। 1 সেকেন্ডও ওরা বেশি দিবে না, কিন্তু আমার ওই কতটুকু পড়েছিলাম এটা খুঁজতে খুঁজতে আবার প্রথম থেকে পড়ে পড়ে আসতে হবে। আর টিক মার্ক দিয়ে আসলে এই কাজটা করতে হবে না, চট করে আমি যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করতে পারবো। আমরা একটা প্যারা যখন শেষ করব, সম্ভব হলে পাশে আমরা একটা নোট নিব, প্রথম প্যারায় কি, এখানে প্রথম প্যারায় কোয়েশ্চেন করেছিল, কি পাশে লিখে রাখবো। সেকেন্ড প্যারা পড়ার পর মূল বিষয় কি পাশে নোট নিয়ে রাখবো। অ্যান্স গ্র্যান্ডফাদার, আমরা এখানে এসেছিলাম। তো প্রশ্নটা আরেকবার পড়ে নিব, যাতে করে আমার প্রশ্নটা কি হয়ে যায়, মানে রিইনফোর্সড হয়, মাথায় থাকে, যে ধরতে পারি, প্যাসেজ পড়লে যেন, বুড়াই বললে যেন বুঝতে পারি। তো পরে যেটা বলছে, the second relative, a young girl could count well in, কয়টা ভাষায় গুনতে পারতো। Research came to an end, গবেষণা বন্ধ হয়ে গিয়েছিল, সমাপ্ত হয়েছিল। কেন? কারণ Anne's family would not agree, অ্যানের এই পরিবার রাজি হয়নি। The ability, আচ্ছা, this ability during the tour more than, কয়টা দেশ, তাহলে কয়টা দেশ এবং কয়টা ভাষা, আর হচ্ছে কেন রাজি হচ্ছে না, কাকে সাপোর্ট করে। তাহলে ঠিক আছে, আমরা এবার Anne's grandfather was 20 when he moved to New York in the early 1900s. মানে বিংশ শতাব্দীর শুরুর দিকে তার বাবা কোথায় গিয়েছিল, তার দাদা কোথায় গিয়েছিল? নিউ ইয়র্কে। Then he worked on the railways, কোথায় কাজ করেছিল? which brought him into contact with travelers speaking many languages, যে কারণে সে অনেক টুরিস্টদের সাথে, ট্রাভেলারদের সাথে কথা বলার সুযোগ পেত, যেহেতু সে রেলওয়েতে কাজ করত। When Anne was 10, he accompanied his grandfather. এখন আসছে কি, সে যখন তার অ্যানের বয়স যখন 10 বছর, সে accompany মানে সাথে যাওয়া, সে তার দাদার সাথে যাওয়ার সুযোগ পেয়েছিল
on a cruise, একটা ভ্রমণে, cruise মানে কি ভ্রমণে, which took them to over 20 countries, যে ভ্রমণে তারা কয়টা দেশে গিয়েছিল, over 20 countries, তাহলে the ability during a tour of more than, over মানে more than, এখন যদি আমি এভাবে লিখে ফেলি over 20 countries, over 20 countries, তো অনেকে এভাবে লিখে ফেলে, তো স্যারে বলছে যেভাবে প্যাসেজে দেওয়া আছে এইভাবে লিখতে বলছে, প্যাসেজের বাইরে লেখা যাবে না, তো প্যাসেজে দেওয়া আছে over 20 countries, এই জন্য কপি করে বসিয়ে দিলাম, কিন্তু ওভার কথাটা আবার এরা ঘুরিয়ে বলছে মোর দেন, ঠিক আছে না, তো মোর দেন যেই কথা ওভারও একই কথা, যে কারণে ওভারটা লিখলে ডাবল হয়ে যাবে, রিডান্ডেন্সি হয়ে যাবে, এই জন্য স্কোরটা কাটা যাবে। So be careful whether any part of the question or answer is repeated in the question. খেয়াল করতে হবে এটা। এরপর আমরা দেখব আমাদের পরবর্তী কয়টা ভাষায় সে কথা বলতে পারে সেটা আমাদের দরকার। From Venezuela to Hong Kong and Japan, and claimed, এর দাবি হচ্ছে whatever port they visited, যে বন্দরেই তারা যাক না কেন, his grandfather knew the local language, ওইখানকার ভাষাটা তার দাদা জানতো, তাহলে এটা তার দাদা জানতো, এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে তার এভিডেন্স। অথচ আমি যদি প্যাসেজে এভিডেন্স করে ঘুরতে থাকি, দৌড়াতে থাকি, কোনো জায়গায় কি এভিডেন্স কথাটা আছে? এটা একটা ভ্রান্ত ধারণা যে কি ওয়ার্ড বা লিড ফ্রেজ দেখে প্যাসেজে খোঁজা যাতে বোকামি। অর্থ বোঝাটা সবার উপর, অর্থ সত্য তাহার উপর নাই, যে অর্থ বুঝবে কথাটা যেভাবেই ঘুরাই বলুক না কেন সে ধরে ফেলতে পারে, আর যে অর্থ বুঝবে না শুধু খুঁজবে এভিডেন্স, তাহলে সে পাবে না। কারণ এখানে এভিডেন্স কথাটা সিনোনিম দিয়েও বলেনি, সিনোনিম দিয়ে কি বলেছে বলেনি, কিন্তু আমরা কনসেপ্ট বুঝতে পারছি, যেহেতু যেই বন্দরেই তারা যাক না কেন সে দেখেছে তার দাদা ওইখানকার আঞ্চলিক ভাষায় কথা বলেছে। তাহলে আমাদের এখন বের করতে হবে যেটা ইয়াং গার্ল সম্পর্কে তথ্য বের করতে হবে। When Hudson read Anne's notes, he immediately recognized the potential significance of the claims and posted them on the internet. Recognize মানে বুঝতে পারা, এটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ। রেকগনাইজ মানে চিনতে পারা, স্বীকৃতি দেওয়া, এখানে বোঝাচ্ছে বুঝতে পারা। সে তৎক্ষণাৎ বুঝে ফেললো দ্য পোটেনশিয়াল সিগনিফিকেন্স, সম্ভাব্য গুরুত্ব, অফ দ্য ক্লেইমস, এই দাবির সম্ভাব্য গুরুত্ব, অ্যান্ড পোস্টেড দেম অন দ্য ইন্টারনেট, এবং সাথে সাথে এই তথ্যটা কি করলো, আর ইন্টারনেটে আমরা যেরকম ফেসবুকে পোস্ট করে দেই না, এরকম পোস্ট করে দিল। ইন হিজ পোস্টিং হি কয়েন্ড দ্য টার্ম হাইপার পলিগ্লটস। তাহলে যদি প্রশ্ন আসে কোন সালে এই শব্দটা চয়ন করা হয়েছে, আনসার কি হবে? হ্যাঁ 2000, ওই যে কারণ রিপ্লাইটা আসছে কখন, 2003 তে। তো দেখা গেছে কোথায় সময় আর কোথায় এখানে, যদিও প্রশ্নটা এখানে নাই, ওইরকম অনেক প্রশ্ন আসে। Which he defined as someone who speaks 6 languages or more. হাইপার পলিগ্লট বলতে তার মতে এমন ব্যক্তি যে 6টার চেয়ে বেশি ভাষা জানে। Language is known to be part of humans' unique cognitive endowment, and scientists have long studied how language abilities can be impaired by diseases or trauma. Language is known to be part of humans' unique cognitive endowment. Unique মানে যেটা আর কারো নাই, কগনিটিভ মানে মানসিক, এন্ডাওমেন্ট মানে পুরস্কার যেটা পেয়েছে, হ্যাঁ, সামথিং দ্যাট হ্যাভ বিন রিসিভড। তাহলে হচ্ছে ভাষা হচ্ছে একটা মানুষের, হ্যাঁ, মানসিকভাবে প্রাপ্ত একটা জিনিস যেটা আর কেউ পায়নি। And scientists have long studied, এবং বিজ্ঞানীরা অনেক দিন ধরে গবেষণা করেছে কি বিষয় নিয়ে, how language abilities, এই ভাষার যোগ্যতাটা কিভাবে can be impaired. Impaired মানে বিকল হয়ে যাওয়া, impaired মানে কি লিখে রাখি না জানলে, কিভাবে বিকল হয়ে গেছে বা কিভাবে বিকল হয়ে যেতে পারে by diseases or trauma,
ডিজিজেস মানে রোগ, ট্রমা মানে আঘাত। ট্রমার নিচে আন্ডারলাইন করে রাখি, না জানলে এটা লিখে রাখি। আঘাত বা রোগজনিত কারণে মানুষের ভাষার যোগ্যতা কিভাবে বিকল হয়ে যেতে পারে সেই বিষয় নিয়ে বিজ্ঞানীরা অনেকদিন ধরেই গবেষণা করছে। ইম্পেয়ার্ড মানে বিকল হওয়া। It is less clear, however, তবে এটা সুস্পষ্ট নয়। however মানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে however মানে তবে এটা সুস্পষ্ট নয়। What upper limits this endowment has, এই এন্ডাওমেন্ট মানে এই প্রাপ্যটা কত উঁচু হতে পারে, তার মানে কয়টা ভাষা জানতে পারে সেই সম্পর্কে কোনো ধারণা নাই, সুস্পষ্ট না। তাহলে দিস এন্ডাওমেন্ট মানে দ্য এবিলিটি টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ, কথাটাকে ঘুরাই বলছি। এখন এখান থেকে প্রশ্ন করলে আমরা অনেকেই আনসার করতে পারবো না, কারণ আমরা তো প্যাসেজে পাচ্ছি এন্ডাওমেন্ট, কিন্তু এন্ডাওমেন্ট মানে কি? দি এবিলিটি টু, এখানে বোঝাচ্ছে কন্টেক্সচুয়ালি বোঝাচ্ছে এমনি এন্ডাওমেন্ট মানে হচ্ছে সামথিং দ্যাট ইউ গেট ফ্রম সামওয়ান অ্যাজ এ মানে অ্যাজ এ হেরিডিটি, বংশগত হিসেবে, অর অ্যাজ এ মানে এটাকে কি বলে ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে যেটা পাই সেটা হচ্ছে এন্ডাওমেন্ট। After a long silence on this topic, linguists and psychologists are now looking to hyperpolyglots for answers. After a long silence, অনেকদিন এই বিষয়ে কোনো মাতামাতি ছিল না, কথাবার্তা ছিল না। এই অনেকদিন নীরবতার পর ভাষাবিদরা এবং মনস্তাত্ত্বিকরা are now looking to hyperpolyglots. কাদেরকে খুঁজতেছে? বহু ভাষাবিদদেরকে খুঁজতেছে কিসের জন্য? ফর আনসার্স। কিসের আনসার? কিসের আনসার? মানে এই যে বললো না আগে গবেষণা হয়েছে না, গবেষণাটা কিসের? যে তারা বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছে মানুষের ভাষার যোগ্যতাটা কি কারণে খুব মানে বিকল হয়ে যায়। কি একটা হচ্ছে রোগের কারণে, একটা হচ্ছে আঘাতের কারণে। এখন এই কারণগুলো খোঁজার জন্য মানুষ, বিজ্ঞানীরা আবার কাদের দিকে চেয়ে আছে? হাইপারপলিগ্লট। আমি যে ব্যক্তি কোনো ভাষা জানে না তার উপর গবেষণা করে কোনো কিছু পাওয়া যাবে না। যে বহু ভাষা জানে কিন্তু ভুলে গেছে, পারে না, তার কাছ থেকেই তথ্য পাওয়া যাবে যে কোন ঘটনার পর, কোন রোগের পর, কোন আঘাতের পর আপনি ভাষা ভুলে গেলেন। এই কনটেক্সট না বুঝলে এটাই হয়। Do these people possess extraordinary brains? These people বলতে কাকে বোঝাচ্ছে? possess, এদের কি আছে অসাধারণ মেধা? Or are they ordinary folk? নাকি তারা সাধারণ কোনো মানুষ with ordinary brains who do something extraordinary through motivation and effort? Through motivation and effort. Motivation মানে আগ্রহ, আগ্রহের কারণে চেষ্টার মধ্য দিয়ে কি তারা এটা সাধারণ মানুষ এই জিনিসটা অসাধারণ চেষ্টা দিয়ে অর্জন করে নেই, নাকি তাদের মেধার কারণে তারা এটা অর্জন করতে পারে? প্রশ্ন করছি। এরপরে আমরা পরবর্তী প্যারায় চলে যাব। আমরা এখনো খুঁজছি কোনটা, একটা প্যারা যখন শেষ করব আমরা দেখবো যে প্যারাটা কোন বিষয় নিয়ে, তার পাশে এই নোটটা একটু লিখে রাখবো। এখানে যে রিসার্চ অন হাইপারপলিগ্লট ফর সলিউশন, হ্যাঁ ঠিক আছে, সংক্ষেপে লিখে রাখবো। আসলে আমরা খুঁজতেছি কাকে? সেকেন্ড রিলেটিভটার তথ্য আমার দরকার। Until recently, কিছুদিন আগেও there was little scientific information. এই লিটল মানে কি? Little, a little, the little, very little, not a little, quite a little, less, least. এই ওয়ার্ডগুলো গ্রামাটিক্যালি জানতে হবে। লিটল যখন তার সামনে এ থাকবে না তখন এটার অর্থ হবে না। কি বললাম? লিটলের আগে বা ফিউর আগে যদি এ না থাকে তাহলে এর অর্থ হবে কি? না। তাহলে দেয়ার ওয়াজ লিটল সায়েন্টিফিক ইনফরমেশন, বৈজ্ঞানিক কোনো তথ্যই ছিল না। অথচ আমরা ধরে নিব কি কিছু বৈজ্ঞানিক তথ্য ছিল। আর এ লিটল যদি হইতো তাহলে কিছু হইতো, ভেরি লিটল যদি হইতো তাহলে খুব নগণ্য পরিমাণ। তাহলে কিছুদিন আগেও কিন্তু কোনো বৈজ্ঞানিক তথ্য ছিল না হাইপারগ্লটসদের ব্যাপারে, বহু ভাষাবিদদের
ব্যাপারে কোনো তথ্য কিছুদিন আগেও পাওয়া যায়নি। Mezzofanti, for example, was supposed to have known 72 languages. হ্যাঁ, ধারণা করা হচ্ছে সে 72টা ভাষা জানতো, and to have spoken 39 fluently, এবং 39টা সে অনর্গল বলতে পারতো। But nowadays such tales are often greeted with skepticism. কিন্তু বর্তমানে এই ধরনের গল্প মানুষ skepticism মানে কি? সন্দেহ নিয়ে দেখে। skepticism মানে সন্দেহ। often greeted with, যেটাকে গ্রিট মানে কি? সম্ভাষণ জানানো। এই ধরনের গল্পটাকে সম্ভাষণ জানানো হয় কি দিয়ে? সন্দেহ দিয়ে। তার মানে মানুষ এই ধরনের বিষয়টাকে সন্দেহের চোখে দেখে। কেউ যদি বলে যে আমার দাদা এরকম 39টা ভাষায় কথা বলতে পারতো, তখন মনে মনে বলি হ্যাঁ, মানে গুলি মারার জায়গা পাও না। তার মানে সন্দেহের চোখে আমরা দেখি। In the discussion that followed, পরবর্তী আলোচনায় Hudson's publication of Anne's claims, অ্যানের যে ক্লেম সেটা সে কি করছিল? ইন্টারনেটে পাবলিশ করছিল না? এটা পরে এডিটর ডিসপিউট মানে কি? ডিসপিউট, বিতর্ক। Disputed the Mozafani story, saying he found it absolutely preposterous. সে এটা নিয়ে বিতর্ক শুরু করে দিল এবং বলে যে এটা পুরোটা ভুয়া। প্রিপস্টারাস মানে কি? ভুয়া। আন্ডারলাইন করে লিখে রাখি, এটা আমাদের রাইটিং এ লাগবে, স্পিকিং এও লাগবে ভুয়া কথাটা বলতে গেলে। পুরোটা ভুয়া। and pointing out how long it would take to learn 72 languages. Point out মানে যুক্তি দিয়ে দেখানো। পয়েন্টিং আউট এবং যুক্তি দিয়ে সে দেখিয়ে দিয়েছে 72টা ভাষা শিখতে কত বছর সময় লাগবে, এবং ওই যুক্তি দিয়ে বলছে যে এটা ভুয়া, এটা একটা মানুষ এতগুলো ভাষা শিখতে পারে না। Assuming that such language has 20,000 words and that Mozafanti could remember a word after encountering it once, he would have to learn one word a minute, 12 hours a day for 5.5 years. Assuming that each language has 20,000, ধরেই নিলাম, assuming মানে ধরে নেওয়া, assuming that language has 20,000, each language has 20,000 words. যদি আমরা একদম এইভাবে ধরে নিই যে প্রতিটা ভাষায় মাত্র 20,000 শব্দ আছে, and that Mezzofanti could remember, সে মনে রাখতে পারতো a word after encountering it once, একটা শব্দ একবার পরেই সে মনে রাখতে পারতো, যদি এরকম মনে করিও, he would have to learn words. He would have to learn one word a minute. He would have to learn one word a minute, 12 hours a day for 5.5 years. 5.5 বছর ধরে one word a minute, এক মিনিটে একটা শব্দ শিখতে হবে, 12 hours a day, দিনে কয়টা করে? 12 hours a day, 12 ঘন্টা করে, ফর কত দিনের জন্য? তাহলে একটা ভাষা শেখার জন্য তাকে 5.5 বছর ধরে দিনে 12 ঘন্টা পরে 1 মিনিট করে একটা শব্দ শিখতে হবে। তাহলে একটা ভাষা শেখার জন্য কতটুকু সময় লাগবে? 5.5 বছর ক্যালকুলেশন করে দেখিয়ে দিল। প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ টু আর ডিভাইডেড। হ্যাঁ, পেশাগত ভাষাবিদরাও এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন। ডিভাইডেড মানে ভিন্ন মত পোষণ করা, ডিভাইড মানে ভাগ করা, আর we are divided in opinion মানে আমরা ভিন্ন মত পোষণ করি, আমাদের মত এক না। এই ল্যাঙ্গুয়েজটা দেখতে হবে, এটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা আমরা রাইটিং এ আমাদের লাগবে ডিভাইডেড কথাটা। আর ডিভাইডেড অন দিস কোয়েশ্চেন, এই প্রশ্নে ভাষা বিজ্ঞানীরাও ভিন্ন মত পোষণ করেছিলেন। Philip Hardina at the University of Innsbruck in Australia is a skeptic. সে একজন সংশয়বাদী। He doubts whether anyone has the capacity to speak 72 languages, arguing that maintaining this ability would make resources from other activities. সে সন্দেহ পোষণ করছে কোনো মানুষের আসলে
72টা ভাষায় কথা বলার যোগ্যতা আছে কিনা। তার যুক্তি কি? আর্গুইং দ্যাট, তার যুক্তি মেইনটেইনিং, আর্গুইং দ্যাট, তার যুক্তি হচ্ছে মেইনটেইনিং দিস এবিলিটি, এই যোগ্যতাটা বজায় রাখতে গেলে would take resources from other activities, অন্য অ্যাক্টিভিটিস থেকে কোনো রিসোর্স লাগবে। তাহলে এখানে আমাদের রিলেটিভটা পাওয়া গেল না। তাহলে এই প্যারাটা শেষ হয়ে গেল, কি বিষয় নিয়ে শেষ হলো? আমরা লিখে রাখবো ডিসপিউট, সংক্ষেপে লিখে রাখবো ডিসপিউট, কারণ ওয়ান প্যাসেজ ইকুয়ালস অ্যাট লিস্ট 13 কোয়েশ্চেনস, ওয়ান প্যাসেজ ইকুয়ালস অ্যাট লিস্ট, একটা প্যাসেজে কমপক্ষে 13টা প্রশ্ন থাকবে। তো আমরা তো খুঁজতেছি 7টা, এরপর আরেক ধরনের প্রশ্ন আসবে না, সেখানে হয়তো ডিসপিউট নিয়ে কোনো প্রশ্ন আসলো, তখন কি আমরা আবার প্রথম থেকে পড়া শুরু করব? তখন আমরা লাফ দিয়ে ডিসপিউট প্যারাতে চলে এসে একবার দেখে আনসারটা দিয়ে দিব। ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে পড়তে পড়তে অভ্যাস এমন হয়ে যাবে যে আর না দেখেও হয়তো আমরা আনসার করে ফেলতে পারি। But others see no reason why people should not be able to learn. But others, তবে অন্যরা, see, দেখেন, no reason, কোনো যুক্তি দেখেন না, অর্থাৎ কোনো যুক্তি খুঁজে পান না, why people should not be able to learn a huge number of languages, বেশি ভাষা শিখতে না পারার কোনো যৌক্তিকতা নাই বলে মনে করেন অন্যান্য বিজ্ঞানীরা। There is no limit to the human capacity for language except for things like having time to get enough exposure to the language, says Susan Flynn, a psychologist at Massachusetts Institute of Technology. MIT-র একজন মনস্তত্ত্ববিদ মনে করেন যে ভাষা শিখতে না পারার কোনো যৌক্তিকতা নাই, একটা সীমাবদ্ধতা যে সময়টা কম। কিসের সময়? ভাষার মুখোমুখি হওয়ার, এক্সপোজার মানে মুখোমুখি হওয়া, ভাষার মুখোমুখি হওয়ার সময়টা কম, except for things like having time to get enough exposure, যথেষ্ট মুখোমুখি হওয়ার সময়টা কম। আরেকজন বলছে হার্ভার্ড ইউনিভার্সিটি সাইকোলজিস্ট স্টিভেন পিঙ্কার এগ্রিজ, এই কথাটা আবার হার্ভার্ড ইউনিভার্সিটির একজনও একমত প্রকাশ করলো এই বিষয়ে যে হ্যাঁ, মানুষ শিখতে পারবে কিন্তু সময়টাই সীমাবদ্ধতা। Asked if there was any reason someone couldn't learn dozens of language, he replied, যখন তাকে জিজ্ঞেস করা হলো ask if there is any reason someone couldn't learn dozen of language, একজন মানুষ ডজন খানেক ভাষা না শিখতে পারার কোনো কারণ আছে কিনা, এই প্রশ্নের জবাবে he replied, সে বলেন, no theoretical reason I can think of, আমি কোনো theoretical কারণ পাই না, except eventually interference, similar kinds of knowledge can interfere with one another. কি বললো? except eventually interference, interference মানে হস্তক্ষেপ, মানে একটা সাথে একটা সংঘর্ষ, কনফ্লিক্ট বোঝাচ্ছে এখানে। সংঘর্ষ ছাড়া মানে কনফ্লিক্ট ছাড়া এখানে আর কোনো সমস্যা নাই। আগের জন বলেছে, এমআইটির জন বলেছে কি সময় নাই, আর এখানে বলছে কি সংঘর্ষ হতে পারে। কিসের সংঘর্ষ? সিমিলার কাইন্ডস অফ নলেজ ক্যান ইন্টারফেয়ার উইথ ওয়ান অ্যানাদার। এরকম আমরা দেখেছি আইএলটিএস করতে, আমার কাছে ব্যাক ইন 1999 একটা ছেলে পড়েছিল, সে সুইডেন থেকে এসেছিল, সে সুইডেনে 7 বছর পড়াশোনা করে কানাডার জন্য যাবে, তো আইএলটিএস দরকার হচ্ছে 99 আইএলটিএস যখন দরকার হচ্ছে, সে যখন আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিল, তখন স্পিকিং সে ভালো বলতে পারতো না, কিন্তু লিখতে খুব ভালো পারতো, রিডিংও ভালো পারতো। হ্যাঁ, তো দেখলাম, কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে আপনার এই অবস্থা কেন, বলছে আমি ফ্রেঞ্চ বলি, ফ্রেঞ্চের বেশিরভাগ শব্দের উচ্চারণ মানে শব্দ ইংলিশে আছে কিন্তু উচ্চারণটা ভিন্ন, যে কারণে আমি আটকাই এবং স্ট্রাকচার গুলো ডিফারেন্ট, তার মানে কনফ্লিক্ট হয়। ঠিক আছে, যেমন আমরা বাংলার সাথে হিন্দি ভাষার মিল আছে না, মনে হয় যে আমার তো মনে হয় যে প্রতিটা বাক্যের সাথে হে বলে দিলে এটা হিন্দি হয়ে যাবে, তো কনফ্লিক্ট। আচ্ছা, তাহলে দুইজন বললো, তাহলে এখানে আমাদের রিলেটিভটা নাই। বাট if Flynn and Pinker are correct, যদি দুইজনের কথা সত্যি হয়ে থাকে, and an ability to learn many languages in the norm, why are so few people able to exploit it? তাদের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে এই সুযোগটাকে লোক কাজে লাগাইতে পারে না কেন?
সো ফিউ পিপল, এত কম লোক কেন এটাকে কাজে লাগায়? তার মানে লোকজন কেন এই যোগ্যতাটাকে কাজে লাগাতে পারে না? স্টিফেন ক্রেশন ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া মেনটেন্স দ্যাট মানে এটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আন্ডারলাইন করে রাখি, এগুলো আমাদের রাইটিং টাস্ক 2 তে লাগবে। এই ব্যক্তি মত প্রকাশ করেন যে exceptional language learners simply work harder. তার মতামত কি? যে যারা বেশি ভাষা জানে তারা বেশি পরিশ্রম করে, and have a better understanding of how they learn, এবং কিভাবে শিখতে হবে সেই ব্যাপারে তাদের ধারণা ভালো। Question cites the case of Lom Kato, an 86-year-old Hungarian interpreter. সে উদাহরণ হিসেবে কাকে নিয়ে আসছে? Hungarian interpreter who could speak 16 languages, যে 16টা ভাষায় কথা বলতে পারত। Lom apparently felt she had no special talent. Lom মনে করতো যে তার কোনো বিশেষ মেধা নেই for languages, ভাষার জন্য। She had taken classes in Chinese and Polish, but the others she taught herself. চাইনিজ ভাষা এবং পলিশ ভাষা শেখার জন্য সে ক্লাসে গিয়েছিল, কিন্তু বাকি ভাষাগুলো সে নিজেই শিখে নিয়েছিল। According to Question, Lom was an ordinary person with no special qualities, apart from a desire to learn languages and an effective way of achieving this aim. যে সে একটা সাধারণ মানুষ ছিল, তার অস্বাভাবিক কিছু ছিল না, তার বিশেষ যে কোয়ালিটি ছিল সেটা হচ্ছে with no special qualities apart from a desire, ইচ্ছা বাদে, কিসের ইচ্ছা? টু লার্ন ল্যাঙ্গুয়েজ, ভাষা শেখার ইচ্ছা, and an effective way, এবং কার্যকর পন্থা of achieving this aim, এই ইচ্ছা পূরণের কার্যকরী পন্থা এবং ইচ্ছা ছাড়া বিশেষ কোনো কোয়ালিটি তার মধ্যে ছিল না। তাহলে ভাষা শেখার জন্য তার কি ছিল? ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছা পূরণের একটা কার্যকর উপায় সে অবলম্বন করেছিল। Other researchers say that exceptional brains, তাহলে এখানে আমরা পাশে লিখে রাখবো লম, লিখে রাখবো, কারণ লম সম্পর্কিত কোনো তথ্য, হ্যাঁ, সে কিভাবে ভাষা শিখেছিল সেখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা এই প্যারাতে চলে আসবো। Other researchers say that exceptional brains play a more significant role. Other researchers, অন্যান্য বিজ্ঞানীরা, গবেষকরা বলছে যে exceptional brains play a more significant role. হ্যাঁ, বিশেষ মেধা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। In the 1980s, neurolinguist, তার নাম হচ্ছে Lorena Olber of the City University of New York, found a talented language learner she called CJ who could speak 5 languages. আরেকজনের কথা বলছে তার বিশেষ মেধা আছে এবং সে 5টা ভাষায় কথা বলতে পারত। CJ had learned to read late, had an average IQ, and had always been mediocre student. সে পড়তে শিখতেই সময় লেগেছে তার বেশি, তার আইকিউ ছিল অ্যাভারেজ, এবং সে সবসময় মেডিওকার স্টুডেন্ট, মানে মধ্যম মানের ছাত্র ছিল। মেডিওকারের নিচে আন্ডারলাইন করে রাখি। However, on the modern language aptitude test, he scored extremely high. কিন্তু মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্টে যখন তার পরীক্ষা নেওয়া হলো, তার স্কোর ছিল সবচাইতে বেশি। His verbal memory was very good. গবেষণায় দেখা গেছে যে তার ভার্বাল মেমোরি, মানে শব্দ মনে রাখার স্মৃতিটা খুব ভালো। He could remember list of words for weeks. কোন এক শব্দ তালিকা সে সপ্তাহ ধরে মনে রাখতে পারতো। But he quickly forgot images and numbers. কিন্তু সে দ্রুত কোনো ছবি বা কোনো সংখ্যা ভুলে যেত। And had problems reading maps. এবং ম্যাপ সে, এটা কিন্তু আমি আমার ব্যক্তি জীবনের সাথে মিল, আমি কিন্তু শব্দ একবার, কোনো একটা নতুন শব্দ একবার দুইবার দেখলে আমার মুখস্থ হয়ে যায়, কিন্তু কোনো জায়গায় যদি 4বারও যাই ওই জায়গাটা চিনি না। বিশেষ করে সোজা লাইন হলে তো বুঝি, কিন্তু যদি ভিতরে হয়, গলির ভিতরে হয়, তাহলে আর ধরতে পারি না। যাই হোক, এখানে এটা গবেষণার কথা বলছে যে সে কোনো ছবি, কোনো সংখ্যা এবং কোনো ম্যাপ সহজে ধরে রাখতে পারে না, কিন্তু শব্দ
সপ্তাহের পর সপ্তাহ সে মনে রাখতে পারে। All of this seem to indicate CJ's language talent was inborn. এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে তার ভাষা শেখার ক্ষমতাটা জন্মগত। কিছু কিছু মানুষের জন্মগত কিছু ভাষা শেখার ক্ষমতা আছে। And not related to a higher level of general intellectual ability. এটার সাথে higher level of general intellectual ability এর সাথে সম্পর্ক নেই। তাহলে এখানে আসছে কি ইনবর্ন, পাশে লিখে রাখবো ইনবর্ন ক্যাপাসিটি। এই প্যারাগ্রাফে এসে বলা হচ্ছে কি আসলে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইনবর্ন ক্যাপাসিটি, কিন্তু কোন জায়গায় লেখক সরাসরি তার মত দেয়নি, কোন গবেষক কি বলেছেন সেটাই তুলে ধরেছে। আমরা কিন্তু এখনো কাকে পেলাম না, সেই ইয়ংগালকে পেলাম না। অনেক যুক্তিতর্ক, অনেক মতামত, অনেক সন্দেহ হ্যাঁ করে এসছি, কিন্তু ইয়াং গার্লটা পেলাম না। Some researchers also believe that there is a genetic component to hyperpolyglottism. অনেকেই মনে করছেন যে এটা হচ্ছে কি এটার সাথে একটা বংশগত সম্পর্ক আছে, বহু ভাষা তত্ত্বের সাথে বংশগত সম্পর্ক আছে। and evidence suggests that গবেষণা থেকে দেখা যাচ্ছে যে the trait runs in families. the trait মানে hyperpolyglottism, এই কথাটাকে এখন অন্য ওয়ার্ড দিয়ে বোঝানো হচ্ছে। এই বৈশিষ্ট্যটা, trait মানে বৈশিষ্ট্যটা, runs in family, বংশ পরম্পরায় আসতে থাকে। তাহলে কিন্তু আমরা কাকে পাইনি, ইয়াং গার্লকে পাইনি, কিন্তু রিসার্চ কেম টু এন এন্ড না কোথায় ছিল না আমরা আনসার বের করেছিলাম 15 পর্যন্ত। যে if true Anne's story supports the idea that hyperpolyglottism এটা কি জিনিস, এখন এটা অনেকে এটাকে আনসার বসাবে এইভাবে, যেহেতু আনসারটা এখানে আছে there is a genetic component to hyperpolyglottism, তাহলে সেই হিসেবে আনসারটা হয় that hyperpolyglottism, that তো এটা ক্লজ, and the story supports the idea that, that এর পরে আবার একটা সাবজেক্ট hyperpolyglottism, তাহলে একটা ভার্ব বসাইতে হবে is a genetic component। কয়টা শব্দ হয়ে গেল, তাহলে আনসার হবে না। আমাদের ম্যাক্সিমাম বসাইতে পারবো কয়টা, 3টা। হাইপারপলিগ্লটিজমটাকে এইভাবে আনা হয়েছে ট্রেট যে কথা, হাইপারপলিগ্লটিজম একই কথা। তারপর দেওয়া আছে রানস ইন ফ্যামিলিজ, হাইপারপলিগ্লটিজম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন যদি আমরা এখানে বসাই রানস ইন ফ্যামিলিজ, কোনো সমস্যা আছে? 3 শব্দের মধ্যে চলে আসছে, তাহলে এটাই হচ্ছে আনসার। খুব কেয়ারফুল হতে হবে আনসার দেওয়ার সময়, যে আসলে সেন্টেন্সটা মানে গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, ওয়ার্ডটা বসানোর পরে গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে কিনা, এবং এটা কোনো ইনস্ট্রাকশনকে ভায়োলেশন করছে কিনা সেদিকে নজর দিতে হবে। তাহলে এটা আমরা আপাতত ধরলাম। এর পরবর্তীতে আমরা দেখি Unfortunately, however, it is difficult to get families to agree to subject themselves to a genetic study. কিন্তু দুঃখের বিষয়, it is difficult to get families, কিন্তু এই পরিবারগুলোকে কি করা যায় না, to agree, রাজি করানো যায় না, to subject themselves, যেন তারা পরীক্ষণ পাত্র হয়। সাবজেক্ট মানে পরীক্ষণ পাত্র। to subject themselves, নিজেকে পরীক্ষণ প্রাপ্ত করানোর জন্য তাদেরকে রাজি করানো যায় না। কিসের পরীক্ষণ পাত্র? to a genetic study, জেনেটিক গবেষণার পরীক্ষণ পাত্র করানোর জন্য এই ব্যক্তিগুলোকে রাজি করানো যায় না। Neither Anne nor his family were prepared to grant an interview on the subject. এই বিষয় নিয়ে neither Anne nor his family, Anne এবং তার পরিবার কেউই কিন্তু রাজি হলো না। কিসের জন্য রাজি হলো না? an interview। তো এখানে দেওয়া আছে এর আগে প্রশ্নটা যেরকম কনফিউজিং, এটাও এখানে দেওয়া আছে it is difficult for family to agree to subject themselves to a genetic study। অনেকে বসিয়ে দিবে কি genetic study,
এগ্রি টু জেনেটিক স্টাডি হবে নাকি এগ্রি টু অ্যান ইন্টারভিউ? কারণ এটা কাকে নিয়ে বলা হচ্ছে? অ্যান কে নিয়ে, এবং অ্যান এর এই কথা সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে, neither Anne nor his family were prepared to grant an interview. আর আমাদের প্রশ্ন আছে, research came to an end since Anne's family would not agree to, কি হবে? An interview. would not agree to an interview. তাহলে agree to মানে হচ্ছে grant, grant কথাটাকে ঘুরিয়ে ওরা বলছে কি agree to। আমাদের প্রশ্ন রইল কয়টা? একটা। তা দেখা গেছে ব্যাপারটা কি এলো বাতারি, এরকম যখন অ্যাকচুয়াল পরীক্ষায় হয় তখন মাথার মধ্যে গন্ডগোল লেগে যায়, টর্নেডো শুরু হয়ে যায়। হ্যাঁ কি করলাম, আমি মনে হয় কিছু ফেলে আসছি, আর একটু উপরের দিকে যাই, কোনো কারণে মনে হয় উত্তরটা ফেলে আসছি, কারণ পরের প্রশ্ন পাচ্ছি, আগের প্রশ্ন পাচ্ছি না, একটু আবার করি, একটু আবার করি, এরকম করতে করতে দেখা যায় কি একটা পেসেজ তিনটা পেসেজের টাইম নিয়ে নেয়, যে কারণে আর ভালো করা যায় না। কিন্তু আইএলটিএস এর এই বৈশিষ্ট্যের সাথে জানা হয়ে গেলে যে এই ধরনের প্রশ্ন এরকম হতে পারে, তাহলে কিপ কাম এন্ড কিপ রিডিং, ফাইন্ড দি আনসার। ঠিক আছে? What made this particularly frustrating for linguists trying to study hyperpolyglottism is that যে বিষয়টা ভাষাবিদদেরকে হতাশ করে তোলে এই ব্যাপারে, সেটা হচ্ছে যে in his original message and mentioned another member of his family, তার চিঠিতে সে আরেকজন পরিবারের সদস্যের কথা উল্লেখ করেছেন, a 7-year-old girl, যে হচ্ছে 7 বছর বয়সী একজন মেয়ে, who count to 100 in 3 languages and could pick out words spoken in other languages and say what they mean. 1 থেকে 100 তিনটা ভাষায় গুনতে পারতো, এবং কেউ কথা বললে বলতে পারতো যে এটা কোন ভাষায় বলছে এবং সেটার অর্থটা কি। তাহলে আমাদের প্রশ্ন ছিল, the second relative a young girl could count well in 3 languages। অনেকে বসিয়ে দিবে 100 বসালে হবে না, কি হবে? 3 languages। আমি যে প্র্যাকটিস গুলো করতে বলবো, আমার যে প্যাসেজে